এত রক্ত, এত শহীদ, এত আগুন, এত বিদ্রোহ, তারপরেও কিছু কিছু মানুষ এটাকে মানতে চাচ্ছে না। তার মধ্যে একজন হচ্ছে শেখ হাসিনার, এখন অনেকেই যাকে অপরিকৃতস্থ বলছেন। আগে একটা চেয়ারে নিয়ে হাজির হতো জাতির সামনে, সেই ভার্জিনিয়া থেকে। এখন আরেকটা চেহারা, কিছুটা আওলা ঝাওলা মতো। ওয়াজেদ সাহেবের পুত্র মিস্টার জয়, সেও মানতে পারছে না। আজকে পত্রিকায় দেখলাম তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেছেন বাংলাদেশের সংবিধান সমুন্নত করার জন্যে তাদের উদ্যোগ নেওয়া দরকার। ভারতপন্থী যে এতটা ভারতীয় হয়, এই জয়ের কথা না শুনলে, আজকে পত্রিকা না দেখলে বোঝা যেত না। বোঝা যাচ্ছে তারা ওয়াজেদ, তার স্ত্রী হাসিনা ওয়াজেদকে তাদের অংশ মনে করতে পারে। তার দিয়ে বাংলাদেশের যা যা নেওয়ার সব নিয়েছে। বন্দর নিয়েছে, করিডোর নিয়েছে, বাংলাদেশের তাবৎ সার্বভৌমত্ব সেটাও তাদের করতলগত। এখন তাদেরকে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখতে হবে। এই আবালটা কি জানে না গণ অভ্যুত্থান সংবিধানের একটা অংশ, যা স্বীকৃত। এদেশের মানুষ পাকিস্তান আমলেও 69-এর গণ অভ্যুত্থান থেকে পরিবর্তন করেছিল। 90-এর গণ অভ্যুত্থান থেকে সামরিক স্বৈরাচার এরশাদকে, যার সঙ্গে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আজন্ম গলাগলি ছিল, সেই অভ্যুত্থানও মানুষ তাকে বিদায় করেছে। আর 2024-এ হাসিনার দল বারবার বলে দাবি করত তারা একেবারে এই জনগোষ্ঠীর, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর একেবারে শিকড়ের ভিতরে তারা, তাদের দল। কই গেলেন? একজনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাত পোয়ালে আরেক স্বৈরাচারের মৃত্যু দিবস বাকশাল করেছিলেন, দুর্ভিক্ষ এনেছিলেন, 40,000 প্রতিবাদী বিরোধী দলের নেতাকর্মীকে ভাসানী, ন্যাপের, জাসদের, কমিউনিস্ট পার্টি হত্যা করেছিলেন নির্বিঘ্নে, নির্মমভাবে। তার আবার মৃত্যু হয়েছে একদল এক নেতা হিসাবে, গণতান্ত্রিক মুজিব হিসাবে না, বাকশাল হিসাবে। বাকশাল মানে ডিক্টেটর। ডিক্টেটর কখনো বাংলাদেশের কোনো সময়ে, না পাকিস্তানে বলে না বাংলাদেশে, আমার গ্রহণযোগ্য হয় নাই বলেই তার দিবসটা বাংলাদেশের গণমানুষ গ্রহণ করে নাই। মৃত্যুর সময় সেই কথা কি মনে নাই? খারাপ লাগবে শুনতে। তার নিকটজনেরাও জানাজায় ছিল না। আমি টেলিভিশনেও বলেছি এবং এটি সত্য, বিভিন্ন পত্রপত্রিকা আসে। একজন আওয়ামী লীগ বা বাকশালীকে তখন খুঁজে পাওয়া যায়নি যিনি একজন মৃত মানুষকে লাখ সাবান দিয়ে ধোয়ানোর জন্য, লাখ সাবান দেওয়ার জন্যে। একটা গণজাগরণের মধ্য দিয়ে আজকে যে পরিবর্তন, সেই পরিবর্তন তারা বুঝতে পারছে না, কিন্তু তখনও বোঝে নাই যখন তার মৃত্যু হয়েছে। বারবার একই পেশাল, 50 বছর ধরে স্বজন হারানো বেদনা তিনি ছাড়া নাকি আর কেউ বোঝে না। 40,000 বিরোধী দলের নেতাকর্মী যখন মারা গেছিল, তখন
একবার যদি স্বজন হাজার হারানোর বেদনার কথা তখন তিনি উপলব্ধি করতেন, তাহলে তো তার পরিবারের এই পরিণতি হতো না। এক সাগর রক্তে বাংলাদেশ হয়েছিল, মানুষ মনে করেছিল আর রক্ত ঝরবে না, কিন্তু ৭৫-এর 15 আগস্ট পর্যন্ত ৩.৫ বছরে কত রক্ত ঝরিয়েছিল সেই সময়ের সরকার। এই যে অনেকেই এখন বলছেন ৭৫-এ 15 আগস্টে শেখ মুজিবুর রহমান সপরিবারে ভয়ঙ্কর মৃত্যুর মুখোমুখি হয়েছিল, আর দ্বিতীয় মৃত্যু হলো তার কন্যার হাতে। তাকে এমনভাবে, যে মানুষ অনেকটা ভুলেই গেছিল, সর্বক্ষেত্রে এমনভাবে তাকে ব্যবহার করা হয়েছে যেটাকে মানুষ সহজভাবে নেয় নাই। মূর্তি, তারপরে তার পোর্ট্রেট, হ্যাঁ তিনি টেবিলে তার ছবি রাখতে পারতেন, কিন্তু সারা বাংলাদেশে যেভাবে ছড়িয়ে দিয়েছিলেন মানুষ তো সহজভাবে নেয় নাই। যেখানে বাজার করতে গেছে, রাস্তাঘাটে বেরিয়েছে, তাদের এক যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের ছিনতাই, রাহাজানি, নির্মমতা, এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখেন না, তারা ছাড়া আর কেউ থাকতে পারবে না, কেউ না। এটা কখনো হয়? কেউ মানেনি, টেকসই হয়নি, বিদায় নিতে হয়েছে। আপনি যে অপরাধ করেছেন সেই অপরাধ বাংলাদেশে বিচার হবে। 15 বছর ধরে যে হত্যাকাণ্ড ঘটেছেন, এই শুধু 1 মাসে না, সব মামলা আপনাদের মুখোমুখি হতে হবে। সালমান এফ রহমান, ওরে বাবা, আইনমন্ত্রী, কথাই কথাই আইনে এটা নেয়, আইনে ওটা নেয়, আইনে টাকা চুরি করার ব্যাপারটা আছে নাকি? 50-60 হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা আপনার নামে বিদেশে পাচার হয়েছে, টেলিভিশন, রেডিও সব কিছুতে পত্রপত্রিকা আসছে যে আপনার প্রথম ইলেকশনের সময় আপনার ছিল 5 লাখ টাকা, মিস্টার আনিসুল হক। আর সালমান এফ রহমান দাড়ি কাটলেন, গোঁফ কাটলেন, চুল কাটলেন, হলো মানুষের কাছ থেকে রেহাই পেয়েছেন। এখন একটা আবাল সেখান থেকে যেভাবে বয়ান দিচ্ছেন, মনে হচ্ছেন একেবারে দেশ উদ্ধার করে ফেলবেন। এই দেশে ছাত্র জনতা মুক্তিযুদ্ধ যারা করেছিলেন 71 সালে, 1 সাগর রক্তর বিনিময়ে বাংলাদেশটাকে